আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমিও যাব, আজ আমিও কফি বানাবো, মানে তোমাকে সাহায্য করব। অভিনব এক ফালি স্বচ্ছ হাসিতে সম্মতি জানালো। সকাল 6টা প্রায়, হারবাড়িয়া যাবে 8টার দিকে, তাই নাস্তার টাইম সেট করা হয়েছে 7টায়। প্রায় সবাই ঘুমিয়ে আছে। সারা দিনের ক্লান্তি শেষে এই বিশ্রামটুকুই যেন বড় প্রাপ্তি। অভিনব দীর্ঘশ্বাস ফেলল। ঘুম ভালো, তবে অতিরিক্ত ঘুম একদমই ভালো নয়। এতে শরীর তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাই সবার উচিত সঠিক ঘুম। অভিনব বেশ সুন্দর করে পানি গরম করে কফি বসিয়ে দিল। ঝিল অতি মনোযোগে চেয়ে আছে। ঝিলের মনোযোগে ছেলেটা প্রশস্ত হাসল। এই ছোট ছোট ভালোবাসাগুলো প্রচণ্ড পরিমাণে শান্তি দেয়। কফি বানানোর শেষে অভিনব ঝিলের দিকে কফি কাপ এগিয়ে দিল। মুখে দিয়েই প্রশান্তির শ্বাস নিল ঝিল। অভিনবর বাহুতে মাথা রেখে বলল, তুমি সব দিক থেকেই পারফেক্ট। তাই? আর আমি সব দিক থেকেই কাঁচা। দারুণ এক মাতাল করা হাসি দিয়ে অভিনব বলল, থাক না, দু একটা গুণ অপূর্ণ, এ থেকে খুব ক্ষতি হয়ে যাবে। সবকিছু পারফেক্ট হওয়া জরুরি নয়। যদি হয়? আমি আছি না, আমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে। এর মানে আমরা একে অপরের শক্তি। যদি কেউ কখনো হার মেনে নেই তাহলে ডুবে যাব। মাঝপথে ছেড়ে চলে যাবে না তো ঝিল? অভিনব, ছেড়ে যেও না ঝিল। আমি তোমায় নিয়ে অনেকটা পথ এগিয়ে গেছি, অনেক আশা জমিয়েছি। প্লিজ ছেড়ে যেও না। ঝিল ফ্যালফ্যাল করে তাকালো। অভিনব এমন কেন বলছে? তুমিই তো বলেছিলে বর্তমানকে সুন্দর করতে, তাহলে এখন কেন ভবিষ্যৎ টেনে চলছো? আমরা কখনো আলাদা হব না অভিনব, কখনোই না। অভিনব ঝিলকে জড়িয়ে ধরল। অভিনবর সংস্পর্শে মেয়েটা কেঁপে উঠল। পাখির বাচ্চার মতো অভিনবর বুকে লেপ্টে গেল। মুহূর্তটা হয়ে রইল প্রেমময়। পাশে ধোয়া ওঠা কফি। ঝিল হাসল। একটা সময় সে এমনই স্বপ্ন দেখত, এক কাপ কফির সাথে প্রিয় মানুষের আলিঙ্গন। সব কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আদেও কি সবই সত্যি? নাস্তার টেবিলে বসে সবাই খাচ্ছে, তবে মাহিরা মন ভীষণ খারাপ। অভিনবর সাথে ঝিলের সখ্যতা যেন বেড়েই চলেছে। এবার খুব ভয় হচ্ছে। অভিনব কি ঝিলের প্রেমে পড়ে গেল? মাহিরা ঠিক করে নিল অভিনবকে আজই মনের কথা বলবে। আফরা ইশারা করে বলল নাস্তা করতে, কিন্তু মাহিরার মনোযোগ অভিনব আর ঝিলের দিকে। ছেলেটার প্রতি একটু বেশি ঝুঁকে পড়েছে। এর আগে রিলেশন করেছে তখন তো এমন মনে হয়নি। অভিনবর প্রতি অতিরিক্ত ভালো লাগা মেয়েটার হৃদয়ে ছোপ ফেলে দিল। আফরার দিকে তাকিয়ে একটু করুণ স্বরে হাসল। হে অভিনব, তোমরা লেট কেন করলে? একসাথে খাওয়া হলো না আজ? অমিত, আজ আমরা একটু লেট করলেও তোমরা একটু বেশি ফাস্ট নাস্তা করেছো। রোজ তো টেনে তুলতে হয়। অমিত হালকা হেসে চেয়ার টেনে বসলো। ঝিলের উদ্দেশ্যে বলল, অভিনব, ঝিল, তোমরা শুধু বন্ধু থেকে আর একটু কাছের বন্ধু হলে খুব ভালো হবে। ঝিল মাথা নিচু করে নিল। অভিনব বিফের সাথে লুচির টুকরো মুখে দিয়ে বলল, আই থিঙ্ক, বাট ঝিল তো বুঝতেই পারছে না। ভেবেছিলাম প্রপোজ করব, এখন মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে। অভিনবর কথাতে স্পষ্ট রসিকতা। ঝিল চোখ বন্ধ করে নিল। সবাই যখন ওদের বিষয়ে জানতে পারবে তখন কি খুব লজ্জা লাগবে? অভিনবরা কথাতে অমিত মুচকি হাসল। ঝিলের দিক থেকে চোখ ফিরিয়ে পড়ল, তোমাদের জুটিটা বেশ সুন্দর, একদম সুখী কাপল। বিয়েতে ইনভাইট করো কিন্তু। অভিনব ছড়া হেসে অমিতের সাথে হাত মেলালো। ঝিল অপ্রস্তুত হয়ে পড়ল। কোনো মতে পড়ল, ভাইয়া ভাবিকে রেখে চলে এসছেন? আচ্ছা, আমি বরং ভাবির কাছেই যাই, আপনারা গল্প করুন। ঝিলের পালিয়ে বাচ্চা দেখে অমিত হাসল। অভিনবর সাথে বেশ আমোদ করেই বসলো। অভিনব আর ঝিল সাধারণ বন্ধু যে নয় এটা খুব ভালো করেই জানেও। অমিত মন থেকে একটা ইচ্ছে প্রকাশ করলো। ঝিল আর অভিনব যেন একে অপরেরই হয়। দুজনের ভালোবাসার ছিটে ফোটার সবাই নিজে চোখে দেখেছে। এটা শুধু বন্ধুত্বের হলেও অমিত চায় ওদের সম্পর্কটা যেন গাঢ় হয়। নাস্তা শেষে সবাই কেবিনে চলে আসলো। একটু পরে বোর্ডে ওঠানো হবে, গন্তব্য হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। এটা যাওয়ার জন্য বোটে করে হারবাড়িয়া খাল পার করতে হবে। অভিনব দ্রুত গোছগাছ করছে, তা দেখে ঝিল বেশ বিরক্ত হচ্ছে। সব কিছুতেই এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন? তাড়াতাড়ি করো ঝিল, একটু পরে সবাই বোটে নেমে যাবে। আজকে আমরা মাঝে বসবো। কেন? তুমি দেখেছো কর্নারে রিস্ক থাকে,
যদি পড়ে যাও তো সমস্যা হবে। কিচ্ছু হবে না, আমি কর্নারেই থাকবো। ঝিল, প্লিজ এমন করো না, আমি মাঝে বসে এনজয় করতে পারবো না। সবাই কথা বলবে আর আমার মনোযোগ নষ্ট হবে। অভিনব ভেবে দেখল ঝিলের কথা ঠিক, মাঝে বসলে সবার কথাই ফেঁসে যেতে হয়। এতগুলো মানুষ একসাথে যাচ্ছে, কথা তো হবেই। অভিনব কথা বাড়ালো না, ঝিলের আলসামি দেখে দীর্ঘশ্বাস ফেলল। প্রথম ট্যুর হওয়ার কারণে আলসেমিটা স্বাভাবিক। অভিনব মৃদু হেসে ঝিলের ব্যাগ গোছাতে লাগলো। মেয়েটা একদম নেতিয়ে গেছে। অভিনব ঠিক করে নিল এখান থেকে গিয়ে ঝিলকে নিয়ে একটা দিন লম্বা রেস্ট নেবে। অভিনব যখন অর্ধেকটা ব্যাগ গোছালো ঝিল তখন পেছন ঘুরে তাকালো। অভিনবকে দেখে মৃদু হাসলো। এত কেয়ার দেখে ঝিলের মনে শীতল হাওয়া বইতে লাগলো। অভিনব জ্যাকেটের হাতা টেনে পড়ল। কাল আমি তোমার ব্যাগ গুছিয়ে দিব। অভিনব হালকা হাসলো। ব্যাগ গোছানো শেষে ঝিলের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, বউয়ের দায়িত্ব পালন করতে চাচ্ছ? আসলে সমস্যা নেই ঝিল, এমন নয় যে আমার পরিপাটি সংসারী বউ চাই। আমার তোমাতেই চলবে, একটু একটু করে তোমাকে গুছিয়ে নিব। ঝিল মাথাটা ঝাঁকিয়ে হাসলো। ইস, কাজ শেখাটা সত্যিই খুব প্রয়োজন। অভিনব তো সব পারে, হয়তো আল্লাহ ওদের একে অপরকে দিয়েই পরিপূর্ণ করবেন। চলো যাওয়া যাক। হুম। অভিনব কাঁধে ব্যাগ নিয়ে হাঁটা লাগালো। ঝিলও হাঁটছিল। হঠাৎ অভিনব পেছন ফিরে তাকালো। ঝিলকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে হালকা হাসলো। কুর্তি কলারটা মুড়িয়ে পড়ল। নাও পারফেক্ট, একটা চশমা হলে বউ বউ লাগতো। অভিনব, অভিনব ঠোঁট চেপে হাসলো। ঝিলের নাক টিপে দিয়ে পড়ল। এখন পিচি বউ লাগছে। ঝিল লজ্জায় হাসলো। অভিনব সময় দেখে আবার হাঁটা লাগালো। সবাই একে একে বোটে উঠে গেল। ঝিল আর অভিনব সাধারণ আচরণেই আছে, কোনো বিশেষ কোনো পরিবর্তন নেই। ওদের মাঝের দূরত্ব আগের মতোই, তবে মনের দূরত্ব শূন্যতে নেমে এসেছে। থেকে থেকে পানি উঠিয়ে অভিনবর মুখে ছিটিয়ে দিচ্ছে। অভিনব কখনো রাগ করছে তো কখনো হাসছে। অভিনবর এমন আচরণে ঝিলের দুষ্টুমি দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মাহিরা বিষয়টা আর চোখে খেয়াল করেছে। মনের অন্তর্কণে জেলাসি নামক এক অনুভূতি হচ্ছে। প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখা কারোরই কাম্য নয়। মেয়েটা নিজেকে সামলে নিয়ে হাসি ফোটালো। আজই অভিনবকে মনের সমস্ত অনুভূতি জানিয়ে দিবে। মাহের ভাই, বলো। ভাবিকে একটু আমার কাছে আসতে বলো না, কেন? একটু দরকার আছে প্লিজ। আচ্ছা। মাহির তার স্ত্রীকে মাহিরার পাশে বসিয়ে দিল। কি হয়েছে মাহেরা, তোমার শরীর খারাপ? না ভাবি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। না, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আরে বলো না। মাহিরা হাঁসফাঁস করতে লাগলো। আফরা দীর্ঘশ্বাস ফেলল। মাহিরাকে চোখ দিয়ে আশ্বস্ত করে বলতে লাগলো। মাহিরা হাত কচলাতে কচলাতে বলল, আমি অভিনবকে পছন্দ করি। তুমি শিওর? হ্যাঁ ভাবি। চিন্তিত হয়ে ভাবতে লাগলো। মুখের হাসিটুকু উবে গেছে তার। মাহিরার হাতে হাত রেখে বলল, আমার মনে হয় তোমার পিছিয়ে যাওয়া উচিত। অভিনব ভাইয়ের সাথে ঝিলের সম্পর্কটা আমার কাছে বন্ধুত্বর থেকে বেশিই মনে হচ্ছে। কিন্তু ভাবি, যদি এমনটা না হয়ে থাকে? সেটাও ঠিক। আচ্ছা তোমার ভাইকে বলি কেমন? মাহিরা প্রথমে সম্মতি জানিয়ে আবার নাকচ করে দিল। আফরার কাঁধে মাথা রেখে বলল, ঠিক আছে, তবে মাহিরা বোনটি আমার বেশি আশা, বোঝনি? কষ্ট পেলে তোমারই খারাপ লাগবে। মাহিরা মলিন হাসল। আফরা আবার দীর্ঘশ্বাস ফেলল। মাহিরাকে আগেই বুঝিয়েছিল, কিন্তু মাহিরার ভাষ্য মতে ঝিল যে ধাঁচের মেয়ে তাতে অভিনবর ইন্টারেস্ট থাকবে না। তার উপর অভিনব তাকে পানি থেকে তুলেছিল, এতে বেশ কনফিডেন্স পাচ্ছে। সব কিছু মিলিয়ে অভিনব তাকে পছন্দ করবে নিশ্চয়ই। হারবাড়িয়া খাল দিয়ে হারবাড়িয়াতে এসে থামল বোট। সামনেই লাল সবুজ রেলিং দিয়ে স্টিলের ব্রিজ বানানো। সবাই নামার আগে ব্রিফিং দেওয়া হলো। আমরা বর্তমানে হারবাড়িয়াতে উপস্থিত করছি। এখানে ভয়ের তেমন কারণ নেই, কিছু নিয়ম রয়েছে, সেগুলো মেনে চললেই হবে। তবুও সাবধান, ইকো ট্যুরিজম কেন্দ্রটা আপনারা আলাদা করেই ঘুরতে পারবেন, এতে সবার দলবদ্ধ হতে হবে না। তবে যে যেখানেই থাকুন না কেন, যে কোনো সমস্যা হলে সোজা ঘাটে চলে আসবেন, কারণ আমাদের গন্তব্য এখন থেকেই শুরু হয়েছে আর আমরা সবাইকে নিয়ে
এখান থেকেই ফিরে যাব। ট্রাভেল এজেন্সির ব্রিফিং দেওয়া শেষে সবাই একে একে বোট থেকে নেমে ব্রিজ দিয়ে হাঁটা লাগালো। ব্রিজটা বেশি লম্বা নয় আর চওড়া কয়েক ফিট মাত্র। ঝিল লম্বা করে শ্বাস নিয়ে হাঁটা লাগালো। একটু দূরে গিয়ে পেছনে হুড়মুড়িয়ে চলে আসলো। অভিনব পেটে হাত দিয়ে হাসতে লাগলো। অভিনবর জ্যাকেট খামছে ধরে পড়ল। বানর। একাই তো যাচ্ছিলে, যাও এবার। খুব শখ হয়েছিল তাই না? ঝিল মুখটা বাঁকিয়ে নিল। অভিনব সামান্য নিচু হয়ে পড়ল। মুখ বাঁকানোটা কি রোজকার অভ্যাস? অভিনব। ঝিল। ধ্যাত। অভিনব একটু হাসল। ঝিলের বাহু ধরে আগলে হাঁটা লাগালো। কিছু মানুষ এখান থেকেই বানরের সাথে মজা করা শুরু করে দিয়েছে। অভিনব ফোঁস করে দম ফেলল। এরা শোধরাবার নয়। শীতকালীন হলেও পাড়ের দিকটা কাদায় মাখো মাখো। বানরগুলো তাতেই লাফিয়ে লাফিয়ে হাঁটছে। পর্যটকরা কিছু ছবি বন্দি করছে। বানরগুলো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রোজ হাজারো মানুষকে দেখে তারা, তাই অতটাও অবাক হচ্ছে না। সামনে আগাতেই বিশাল বড় আকারের পিলার দেখতে পেল, যেটাতে লেখা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। ঝিল এই প্রথম ছবি তুলতে আগ্রহ দেখালো। অভিনব হাত দিয়ে কেয়াবাদ স্টাইল করে পড়ল। সাজেক 0 কিলোমিটার পিলারের মূলটা আজ বুঝলাম। শেষমেশ ঝিল পিলারের সাথে প্রেম করে নিল। মোটেও না, আমি এমনিতেই ছবি তুলতে যাচ্ছি। তুমি তো লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছ, ফাজিল কোথাকার। আর তুমি? আমি? হ্যাঁ, তুমি কি করেছো? তুমিও তো লুকিয়ে আমার ছবি তুলেছো। মোটেও না, আমি কখন ছবি তুললাম? আচ্ছা, ফোনে কার ছবি সেট করে রেখেছো? ঝিল দাঁত দিয়ে চিফ কাটল। অভিনব এক ফালি হেসে ঝিলের ছবি তুলে নিল। সবাই যে যার মতো হেঁটেই চলেছে। যেহেতু এটা আবাসিক এলাকার মতো, তাই কারো সমস্যা হওয়ার কথা না। তবুও গার্ডরা যথেষ্ট নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। বেশ কিছু পর্যটক অভিনবর দিকে তাকিয়ে আছে। একজন তো অভিনবর সামনে এসে বলল ছবি তুলবে। অভিনব সাই জানালো। সম্পূর্ণ বিদেশি না হয়েও বিদেশিদের মতো ট্রিট পাচ্ছে সে। অভিনব আন মনেই হেসে উঠল। ঝিল অভিনবর বাহু খামছে ধরে অভিনবকে হাত দিয়ে ইশারা করে একটু নিচু হতে বলল। অভিনব নিচু হতেই ঝিল ফিসফিস করে বলল, কোনো মেয়ে ছবি তুলতে চাইলে নাকচ করে দেবে কেমন? আচ্ছা বলবো, আমার বউ ছবি তুলতে বারণ করেছে। ধ্যাত, কি সব বলো? বলবে যে তোমার আম্মু বলেছে মেয়েদের থেকে দূরে থাকতে। ঝিলের কথা শুনে অভিনব কোনো রিয়াকশন করতে পারল না। হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। কি বলেছি মনে থাকবে তো? যদি বলে তোমার সাথে লেপটে থাকে কেন? ঝিল নাক ফুলিয়ে নিল। বিজ্ঞদের মতো গলা ছেড়ে পড়ল। বলবে আমি তোমার একান্ত ব্যক্তিগত মানুষ। ঝিলের উত্তরে অভিনব প্রসন্ন হাসল। মেয়েটার হাতটা শক্ত করে বুকে চেপে ধরে উচ্চারণ করল, একান্ত ব্যক্তিগত মানুষ। ঝিল তার ছকঝকে তক্তকে দাঁতগুলো বের করে হাসল। অভিনবর সাথে আবার হাঁটা লাগালো। কিছু দূর যেতেই চোখে পড়ল বন বিভাগের কার্যালয়। তাছাড়া রেস্ট হাউস রয়েছে। রেস্ট হাউস থাকার জন্য অবশ্যই পেমেন্ট করতে হয়। ঘরগুলো অনেকটা পাহাড়ি ধাঁচের মতো। পিলার দিয়ে খানিকটা উঁচু করে বানানো হয়েছে, যাতে করে বন্যার সময় পানি উঠলেও ঘরগুলো ডুবে না যায়। কিছু মানুষ সিঁড়িতে বসে ছবি তুলছে। হলুদগুলোর সজ্জিত ঘরটাকে বেশ মোহনীয়ই লাগছে। ঝিল মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ঝিলের খুব ইচ্ছে হলো পাহাড়ে যেতে। আচ্ছা, ও কি অভিনবকে বলবে? এক আড়ষ্টতা থেকে আর বলা হলো না। ঝিল অভিনবর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে হাঁটা লাগালো। কিছু দূর যেতেই বাঁশের তৈরি এক ঘর দেখতে পেল। এখানে নাকি খাঁটি মধু পাওয়া যায়। ঘরের কোণে একটা বানর দেখেই ঝিল জড়সড় হয়ে দাঁড়ালো। অভিনব এক হাতে ঝিলকে আগলে রাখলো। মেয়েটা বানর দেখলেই কেমন চুপসে যায়। অভিনব ঝিলকে আশ্বস্ত করে হাঁটা লাগালো। সামনেই একটা সাঁকো, দেখে স্টিলেরই মনে হচ্ছে, তবে সাঁকোতে উঠে বুঝতে পারলো এটা কাঠের তৈরি আর খানিকটা নড়বড়েও। অভিনব ঝিলের দিকে তাকিয়ে বলল, একা আসতে পারবে? ঝিল মাথা দুলিয়ে বলল, না। অভিনব ফোঁস করে দম ফেলল। ঝিলকে কোলে করে পুরো সুন্দরবন ঘোরাতে পারলে বোধহয় মেয়েটা খুশি হতো। আচ্ছা, আমাকে ধরে ধরে আসো। ঝিল ভদ্র মেয়ের মতো মাথা ঝাঁকালো। অভিনবকে একটা ফ্লাইং চুমু দিতে গিয়ে আবার লজ্জায় গুটিয়ে গেল। শেষমেশ চুমুটা বনের মাঝেই চাপা পড়ে গেল। ঝিল বোকার মতো হাসলো।
হারবাড়িয়ার বিভিন্ন স্থানে গোলপাতার গাছ রয়েছে। মূলত পুরো সুন্দরবনেই গোলপাতার গাছ রয়েছে। গোলপাতার সাহায্যে তৈরি করা আছে বিভিন্ন ঘর। সবাই বেশ কিছুক্ষণ হাঁটতে লাগলো। সামনে আবার কাঠের তৈরি ট্রেইল, তবে এবার আশেপাশে বেশ বড় বড় গাছ। ঝিলের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ভুতুড়ে অনুভূতি হচ্ছে। সবাই যে যার মতো হেঁটে চলেছে। ওরা দুজন একটু পিছিয়ে গেছে। ধরা গলায় ঝিল বলল, অভিনব, ভয় হচ্ছে খুব। অভিনব ভ্রু কুঁচকে তাকালো। ঝিলের চোখ মুখ বলছে সে ভয় পাচ্ছে খুব। অভিনব চট জলদি এক ফোন দিয়ে এঁটে ফেলল। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল। তারপর ঝিলকে হঠাৎ করেই শক্ত করে বুকে জড়িয়ে ধরল। অভিনবর এমন আচরণের জন্য প্রস্তুত ছিল না ও। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অভিনবর শরীর থেকে মিষ্টি এক স্মেল আসছে। নিশ্চয়ই কোনো কড়া পারফিউম মেখেছে। ঝিলকে ছেড়ে দিতেই ঝিল মাথা নিচু করে ফেলল। অভিনব মুখ চেপে হাসতে লাগলো। এখন বেশ কিছুক্ষণ মেয়েটা মাথা নিচু করে হাঁটবে। লজ্জার ভয়েই কথাই ভুলে গেছে। অভিনব নিজের আচরণে নিজেকে বাহবা দিতে লাগলো। ঝিলের সান্নিধ্য পেয়ে মাথাটা একটু বেশিই কাজ করছে। কাঠের ট্রেইল পেরিয়ে কিছু দূর হাঁটতেই চোখে পড়ল পদ্ম পুকুর। ঝিল লাফিয়ে ওঠে, যেন কখনো পদ্ম ফুল দেখেনি। অভিনব বোকার মতো চেয়ে আছে। মেয়েটা তাকে অবাক করে বারংবার। শহুরে গ্রাম্য এলাকায় থেকেও ঝিলের এমন আচরণ কেন? ঝিলের ফ্যামিলিকে এতটাই বন্দি করে রাখতো ওকে? না, তা কি করে সম্ভব? যে মেয়ে এতবার বিয়ের আসর থেকে পালায় সে মোটেও কোনো বন্দিশালায় ছিল না। অভিনবর ভাবনায় ছেদ পড়ল ঝিলের ডাকে। অভিনব! ঝিলের দিকে তাকালো। মেয়েটা তার থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। পাগল পুরো। তাড়াতাড়ি আসো, আমি এই পদ্মফুল নিব। অভিনব ঠোঁট দুটো প্রসারিত করলো। তার ভাবনাগুলো আবার ঝিলের মাঝে চলে আসলো। আচ্ছা, ঝিলকে যদি পদ্ম ফুল দিয়ে সাজানো হয় তো কেমন লাগবে? ঝিলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অভিনব। মেয়েটাকে আজকাল একটু বেশি সুন্দর লাগে। প্রথম যখন দেখেছিল তখন মনে হয়েছিল টিনেজার বাচ্চা একটা মেয়ে, যে সব সময় ভয়ে গুটিয়ে থাকে। কিন্তু এখন তো পুরোই অন্যরকম লাগে। এর কারণ কি হতে পারে? অভিনবর উত্তর মিলল না। ঝিলের ঝাঁঝানো ডাকে চমকে তাকালো। মেয়েটা কখন যে তার সামনে এসে দাঁড়ালো বুঝতেই পারেনি। বাহাতে মাথা চুলকিয়ে অভিনব বলল, সরি, আমি আসলে খেয়াল করিনি। উফ, হয়েছে ফর্মালিটিস, প্লিজ আসো না। দেখো পুকুরটা বেশ বড়, আমার তো নামতেই ইচ্ছে করছে। অভিনব হালকা হাসল। পুকুরের উপর দিয়ে কাঠের ব্রিজ করা হয়েছে, যার শেষ মাথায় ছাউনির মতো করে ঘর। পুকুরের পাশেই একটা ঘাটলা দেখতে পেল। এখান থেকে একটু নামলেই পদ্ম ফুল নেওয়া যাবে। কি হলো? না, কিছু না, চলো এবার। ঝিল অভিনবকে ফেলেই ছুটতে লাগলো, যেন মুক্ত চড়ুই পাখি। গায়ে লেমন কালারের কুর্তিতে ঝিলকে প্রকৃতির সব থেকে সুন্দরতম ফুল মনে হচ্ছে। সবাইকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল বনের ভেতরে হালকা রঙের জামা পরতে, কারণ এতে করে পশুর আক্রমণাত্মক দৃষ্টি কম পড়বে। যদিও বেশিরভাগ পর্যটকই মানেনি। অভিনব ফোঁস করে শ্বাস ফেলে হাঁটা লাগালো। ঝিল ততক্ষণে কাঠের ব্রিজের শেষ প্রান্তে চলে গেছে। ওড়না মেলে দিয়ে গোল গোল করে ঘুরছে। অভিনব ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল। এই মুহূর্তে মনে হচ্ছে তার একান্ত ব্যক্তিগত মানুষটা পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী, যার জন্য দুনিয়া এফোর ওফোর করতেও রাজি। ঝিলের থেকে একটু দূরে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। পুকুরটা বেশ বড় আকারের। চারপাশে নারিকেল গাছের মতো দেখতে কোনো এক গাছের সারি। পুরো পুকুরেই রয়েছে হাজারো পদ্ম ফুল। গোলাপি রঙের পদ্ম ফুলে পুরো পুকুরটাকে পদ্মরাজ্য মনে হচ্ছে, যে রাজ্যের একমাত্র রাজকন্যা ঝিল। মেয়েটার মুক্ত দানার মতো হাসি অভিনবর বুকে আঁচড় কেটে দিল। শুকনো ঢোক গিলে অভিনব হাঁটা লাগালো। ঝিলের থেকে এক হাত দূরত্ব বজায় রেখে বলল, তোমাকে পদ্ম রানীর মতো লাগছে ঝিল। পদ্ম ফুলগুলো তোমাকে কাছে ডাকছে। অভিনব, সত্যি বলছি, ওয়েট দেখাচ্ছি। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল। অভিনব পেছনে মরিয়ে রাখা হাতটা সামান্য নিয়ে আসলো। একগুচ্ছ পদ্ম ফুল দেখে ঝিলের মন নেচে উঠল।
কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়ালো। অভিনব ফুলগুলোতে চুমু খেয়ে নিল, তবুও ঝিলের হাতে দিল না। বিস্ময়ে ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে অভিনবর দিকে তাকালে সে নির্ঘাত জ্ঞান হারাতো। অভিনবর চোখ দুটি ঝিলের হরিণী চোখের দিকে তাকিয়ে আছে। চোখের গঠন মাপতে ব্যস্ত সে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, অথচ কোনো অহংকার নেই। আর মানুষ সামান্য কিছুতেই অহংকারে নেতিয়ে যায়। আর এভাবে আমাদের সমাজ মাটিতে পতিত হয়, ভঙ্গুর হয়ে যায় আমাদের মানসিকতা। অভিনব, কি হয়েছে তোমার? ঝিলের ঝাঁকুনি খেয়ে অভিনব অপ্রস্তুত হয়ে পড়ল। ঝিলের দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে মৃদু হাসল। বালুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। আফরার ডাকে ঝিল থমকে দাঁড়িয়েছে। মেয়েটা তাকে কথার প্যাচে ফাঁসিয়ে দিয়েছে। অন্যদিকে অভিনবর দৃষ্টি করুন, চেয়েও পারছে না ঝিলকে সাথে নিয়ে হাঁটতে। উপায় না পেয়ে একাই হাঁটতে লাগলো। হঠাৎ করে মাহিরার আগমন। মেয়েটা হুটহাট যেন আকাশ থেকে পড়ে। হাই। হাই। একা কেন? এমনিতেই। আচ্ছা অভিনব, আমাকে তোমার কেমন লাগে? অভিনব প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। মাহিরা বিচলিত হয়ে বলল, আমি দেখতে কেমন? সুন্দরী নাকি মোটামুটি? আমাকে ছেলেরা পছন্দ করে নাকি? অভিনব বিষয়টা আজ করতে পারল। মেয়েটাকে এখনই সব কিছু জানাতে চায়নি। তার একটাই কারণ, ভ্রমণ। এখন জানলে একটু আনন্দ করতে পারবে না। তবে মাহিরাকে দেখে সিরিয়াস মনে হচ্ছে। কি হলো বলো, আমি কেমন সুন্দরী? অভিনব মৃদু হাসল। কৌশলে সে উত্তর দিল, প্রতিটা মানুষ তার নিজ জায়গা থেকে সুন্দরী। তুমিও তোমার দিক থেকে সুন্দরী। অভিনব, এটা কেমন উত্তর হলো? প্লিজ বলো আমি লাইফ পার্টনার হিসেবে কেমন? অভিনব অন্যদিকে ফিরে চোখ বন্ধ করলো। বার কয়েক শ্বাস ফেলে বলল, তোমাকে যে ভালোবাসবে তার কাছে লাইফ পার্টনার হিসেবে তুমি সেরা। ভালোবাসার প্রকারভেদটা একটু ভিন্ন। আচ্ছা, আমাকে তোমার লাইফ। মাহিরাকে না বলতে দিয়েই অভিনব বলল, আমার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। একজন ম্যারিড পার্সন হিসেবে তোমাকে বিবেচনা করা আমার খাটে না। মাহিরা অবাকের সাথে সাথে ভ্রু কুঁচকে তাকালো। অভিনব নিচুকি মজা করছে তার সাথে। মাহিরাকে হো হো করে হেসে উঠল। অভিনব ভেতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মাহিরার থেকে নিজেকে গোটানোর একটাই পদ্ধতি, তা হলো সত্যিটা জানিয়ে দেওয়া। মাহেরা, আমাকে নিয়ে তোমার ভাবনাকে বাড়িও না প্লিজ। এতে করে তুমিই কষ্ট পাবে। আই হোপ তুমি বুঝতে পারছো। কিন্তু অভিনব। নো মোর ওয়ার্ড মাহেরা। ঝিল আমার স্ত্রী। ও যখন তোমার কথা জানতে পারবে তখন কষ্ট পাবে। আমি আমার স্ত্রীকে কষ্ট দিতে চাই না। প্লিজ তুমি এই বিষয়ে আর ভেবো না। অভিনব, আমার সাথে মজা করছো তুমি? একটুও না, আমি সত্যিটাই বলছি। আই নো আমার আগে বলা উচিত ছিল, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য বলা হয়নি, কিন্তু এখন প্রয়োজন মনে হলো, তাই বিষয়টাকে ধামাচাপা দিতে চাচ্ছি না আমি। তুমি নিশ্চয়ই খুব সুন্দরী, তবে আমার কাছে সেই দৃষ্টিটা সম্পূর্ণ ভিন্ন। মাহিরার চোখে পানি চিকচিক করছে। অভিনবর বলা কথাগুলো সে বিশ্বাস করতে পারছে না। সত্যিই কি ঝিল অভিনবর স্ত্রী? ঝিলের মতো একটা মেয়ে অভিনবর স্ত্রী? বিষয়টা ঠিক মেনে নিতে পারছে না। অভিনব ঠোঁটদুটি প্রসারিত করে বলল, যেহেতু তুমি সিরিয়াস, তাই তোমার মনের শান্তির জন্য আজই আমি সবাইকে আমার আর ঝিলের বিষয়টা বুঝিয়ে বলবো। ঝিল তোমার স্ত্রী? এটা আমাকে বিশ্বাস করতে বলছো? মাহিরা সামান্য বিদ্রুপ করে আবার বলল, তোমার মতো একটা ছেলে যে সব দিক থেকে পারফেক্ট, সে একটা সাধারণ মেয়েকে বিয়ে করবে? আর কিছু বলো না মাহেরা। ভালোবাসার সংজ্ঞাটা তুমি জানো না। পারফেক্ট দেখে দৈনিক জিনিসপত্র হয়, তবে ভালোবাসা নয়। আমার জীবনের ঝিলের জায়গা অনেক অংশ জুড়ে। ভালোবাসা অন্যায় নয়। তুমি ভালোবাসো, আমি সেটা সম্মান করি, তবে যা সম্ভব নয় তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করাই কি উত্তম নয়? মাহিরা মাথা নিচু করে নিল। অভিনব খুব ভালো করে বোঝালে ঝিল তার জীবন সঙ্গিনী। ভালো খারাপ দুটোই ওর। পারফেক্ট কাউকে নয়, ঝিলকেই শেষ অবধি চায়। মাহিরা উত্তর করতে পারেনি। মাহিরার বাচন ভঙ্গিতে অভিনব রাগ করা উচিত ছিল, তবে ও রাগ করেনি। মাহিরার পরিস্থিতিটাই এমন যে বকে ঝোঁকে কিছু বোঝানো যাবে না। অভিনব তপ্ত শ্বাস ফেলল। হয়তো মাহিরা কষ্ট পাচ্ছে, তবে এতে ওর কি দোষ? মানবিকতার খাতিরে বন্ধুত্ব হতে পারে, ভালোবাসা না। যার অস্তিত্ব সম্পূর্ণ অন্য কারো, সেই অস্তিত্ব বিলিয়ে দেওয়ার অধিকার ওর নেই। আফরার সাথে হেসে হেসে কথা বলছে ঝিল। অভিনব ঠোঁট দুটি কেঁপে উঠল। প্রতিটা লোমকূপ সজাগ হয়ে আসে।
অস্ফুটন স্বরে উচ্চারণ করলো। তুমি আমার বাগানের সব থেকে থেকে সুন্দরতম ফুলঝিল, কখনো ঝরে যেও না। তুমি বিনা বেঁচে থাকা অসম্ভব না হলেও বড্ড যন্ত্রণাদায়ক। কাঠের ট্রেল পেরিয়ে সবাই হাঁটা লাগালো। গন্তব্য ওয়াচ টাওয়ার। যদিও শোনা গেছে এখানকার ওয়াচ টাওয়ারটা ভাঙচুর প্রায়, তবুও সবাই উঠবে বলে ঠিক করলো। বোধহয় এই বছর মেরামত করা হয়নি, কারণ কাঠের ব্রিজের কাঠগুলোও কেমন নড়বড়ে। ঝিল তো ভয়ে কাঁপছে, আর তাই অভিনবর জ্যাকেট খামছে হেঁটে চলেছে। কাঠের ট্রেলের নিচের দিকে কিংবা দুপাশের মাটিতে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যাচ্ছে, খানিকটা বাঁশের মতোই। বাঁশ জন্মানোর সময় যেমন মুখী বের হয়, ঠিক তেমনি। টাওয়ারের দিকে তাকিয়ে অভিনব বলল,